সভাপতি মণ্ডলীর সম্মানীয় সদস্যরা, মঞ্চে আছেন এবং একটু আগে সমাবেশকে সম্বোধন করে বক্তব্য রেখে গেছেন কমরেড জিতেন চৌধুরী এবং অন্যান্য প্রাক্তন ও বর্তমান ত্রিপুরার যুব আন্দোলনের নেতৃত্ব, আপনারা যারা সমবেত হয়েছে, কিছু বয়োজ্যেষ্ঠ অংশের মানুষ আছেন, আমার সমবয়সী আছেন, অনুজ যারা, তারা প্রায় সবাই হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য অথবা ট্রাইবাল ইউথ ফেডারেশনের সদস্য। এর বাইরেও যে যুব বন্ধুরা এই দুটো সংগঠনের সাথে সংযুক্ত না থাকা সত্ত্বেও এই সভার আলোচনা কথা শুনবার জন্য এখানে উপস্থিত হয়েছেন বা দূর থেকে শুনছেন, একই সাথে দোকানি বন্ধুগণ, তেলিয়ামুড়ার বাসিন্দাগণ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে 25 বছর আগে অবিভক্ত খোয়াই মহকুমা দারিকাপুর এলাকায় নদীর ওই পার থেকে একটি শান্তি বৈঠক শেষ করে নৌকোতে চড়ে নদী অতিক্রম করে দারিকাপুরে নিজের বাড়িতে আসবার জন্য নৌকা থেকে নেমে যখন হাঁটতে শুরু করে, সন্ধ্যার অন্ধকারে কাপুরুষেরা গুলিতে তপন চক্রবর্তীর বুক ঝাঁঝরা করে দেয়, শহীদের মৃত্যুবরণ করে। আজকে 25 বছর পূর্ণ হয়েছে, 26 বছরে পদার্পণ করছে শহীদান দিবস। তার স্মৃতির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছে। যারা তার সহযোগী, পরিবার পরিজন সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। তপন চক্রবর্তীকে কেন খুন করা হলো এবং কারা খুন করলেন, আলোচনায় আপনারা শুনছিলেন। সংক্ষেপে অতীত স্মরণ করিয়ে দেওয়ার জন্য খানিকটা রুম মন্থন করা বোধহয় অপ্রাসঙ্গিক হবে। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার চলছিল, চতুর্থ বামফ্রন্ট সরকার। তার আগে তৃতীয় বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী দশরথ দেব মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করার সময় মাঝামাঝি অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। তার পক্ষে নিয়মিতভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা, অফিসে উপস্থিত থেকে কঠিন হয়ে পড়ছিল। তিনি তারপরেও জবরদস্তি করে মুখ্যমন্ত্রীর গদি আটকে রাখতে চাননি। আমার এখনো মনে আছে, কলকাতায় সবচেয়ে বড় যে সরকারি হাসপাতাল, সেখানে তার চিকিৎসা চলছিল।
পার্টির সম্পাদক হিসাবে আমাকে সেখানে যেতে হয়েছিল ডাক্তার বাবুদের সাথে কথা বলার জন্য এবং কমরেড দশরথ দেবের সাথে কথা বলার জন্য। ডাক্তার বাবুদের সাথে আলোচনার পর যেটা বোঝা গেল সময় লাগবে পূর্ণ স্বাভাবিক কাজ করার মতো অবস্থা ফিরে আসা কঠিন। বেঁচে থাকবেন, সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন, সময় লাগবে। ডাক্তারবাবুরা দারুণ ভাবে সহযোগিতা করছে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার তারাও বিশেষভাবে তত্ত্ব তল্লাশি করছে। ফিরে আসার আগে দশরথ দেবের সাথে যখন আমি কথা বলতে যাই, তিনি বুঝতে পারছিলেন তার শারীরিক অবস্থা, জটিলতা, পুরনো কর্মক্ষমতা, ফিরে আসা কঠিন। এই পরিস্থিতিতে অল্প সময়ের আলোচনায় তিনি আমাকে বললেন, তোমরা আমাকে অব্যাহতি দাও, নতুন কাউকে বাছাই করো, মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসাও। এভাবে যথাযথ দায়িত্ব পালন না করেও মুখ্যমন্ত্রীর গদি আগলে থাকা অনৈতিক। আমি এইভাবে এই চেয়ার আগলে থাকতে রাজি না। সেখানে দাঁড়িয়ে দশরথ দেবকে আমাকে বলতে হয়েছে এই বিষয় আপনার সাথে আলোচনা করার জন্য কলকাতায় আসিনি। আপনি কেমন আছেন? ডাক্তারবাবুরা কি বলছেন? কবে সুস্থ হয়ে বাড়ি যাবেন? আপনার কিছু অসুবিধা হচ্ছে কিনা? এই বিষয়গুলো জানবার জন্য আমার আশা। আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না, আমি দায়িত্ব নিয়ে তাকে বললাম। ত্রিপুরার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের সম্পাদকের দায়িত্বে আপনারাই আমাকে বসিয়েছেন। প্রতি সপ্তাহে আমাদের সম্পাদক মন্ডলীর বৈঠক হয়। আপনারা বর্তমানে একটা রাজ্য কমিটির বৈঠকও হয়ে গেছে। আপনার শারীরিক অবস্থা আমাদের পার্টি নেতৃত্ব যেমন জানেন, ত্রিপুরার মানুষও জানেন, কিন্তু কেউ আপনি আজকে যা বলছেন এভাবে কেউ প্রশ্ন তুলেনি। আর কতদিন এভাবে দশরথ দেব মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবে? আমরা কিন্তু কিছু ভাবতে পারছি না। এই বিষয় মোটেই আমাদের আলোচনার মধ্যে কিন্তু আসেনি। কেন আপনি শুধু শুধু এই সমস্ত কথা বলে নিজেকে দুর্বল করছেন, আমাদেরকে নিরুৎসাহিত করছেন? এটা ঠিক হচ্ছে না। আপনি মনোবল অটুট রেখে ডাক্তার বাবুদের সহযোগিতাকে ভিত্তি করে সুস্থ হয়ে দ্রুত ফিরে আসুন। কিভাবে আপনাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রতিপালনে আলাদাভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চয়ই আমরা পার্টির মাত্র আলোচনা করব। আমি কথাগুলি বলছি এই কারণে, এই যে তৃতীয় বামফ্রন্ট সরকার এটা যাতে আসতে না পারে তার জন্যে অবাম সমস্ত যে রাজনৈতিক দল এবং শক্তিগুলো তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রতিটি নির্বাচিত সংস্থা ভেঙে দিয়েছিল। বিধানসভার উপনির্বাচন সিমনা, কৈলাসহরের অন্তর্ভুক্ত বিধানসভা সঠিক রায়, উপনির্বাচন প্রহসনে পরিণত করল। মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারল না।
সিমনার ভোট যখন মনে হচ্ছিল উমাকান্ত স্কুলে, শুরুটা যখন বুঝতে পারল বাধা দিয়েও পরাজয় রোধ করতে পারছে না কংগ্রেস, সেই জায়গায় 50 ভাগ ভোট তখন ব্যালট পেপারে ভোট হতো, ডাবল সিম্বল দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী রবীন্দ্র কিশোর দেববর্মা ছিলেন। সেই ব্যালট পেপার নষ্ট করে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীকে পরাজিত করে অন্যায়ভাবে কংগ্রেস সমর্থিত টিউজেস এর প্রার্থী তাকে জয়যুক্ত করে নিয়ে আসে। লোকসভা নির্বাচন সন্তোষ মোহন দেব সারা ভারতবর্ষের ভোটের গোনা শেষ, ফল প্রকাশ। ত্রিপুরায় সন্তোষ মোহন দেবের ভোট গোনা শেষ হচ্ছে না, 3 দিন পার হয়ে যাচ্ছে, মিলাতে পারছে না। যত ভোটার তার চাইতে বেশি ভোট বাক্সে ঢুকেছে, হিসাব যারা করছেন তারা বিভ্রান্ত বোধ করছেন, কি করে হিসাব বেড়াবো। এভাবে যদিও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট ভোটের দিন মধ্য দুপুরে যখন রিগিং হচ্ছিল ডাইনে পায়ে আগরতলা সহ, সিদ্ধান্ত নিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে এই ভোট বাতিল করার দাবি তুলেছে। শুনেনি ইলেকশন কমিশন, সেই জায়গায় সন্তোষ মোহন দেব প্রতারণার আশ্রয় নিয়ে জয় হাসিল করে কেন্দ্রে গিয়ে কংগ্রেস পরিচালিত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হন। এডিসি পুলিশকে সাথে নিয়ে সেই জায়গায় গুলির মুখে, আক্রমণের মুখে বিরোধীদের প্রচারিত করে ভোটের অধিকার হরণ করে এরাই এডিসি দখল করেছে। কারণ এই ভোটগুলো বন্ধ করার কোন সুযোগ নেই, সাংবিধানিক এলাকা, এগুলো ভোট করতে হবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিধানসভার ভোট, সে ভোট প্রচার যখন শুরু হলো, দেখা গেল কংগ্রেস এবং বিজেপি টিউজেস নির্বাচনী যে প্রতিষ্ঠান ইলেকশন কমিশন ত্রিপুরায় যেটা কাজ করছিল, এটাকে প্রায় বগলদাবা করার চেষ্টা করে ফেলেছে। প্রশাসন বিশেষ করে জেলা স্তরের, মহকুমা স্তরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই নির্বাচনী কাজের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালনে প্রীত, তাদের সাথে শহর পেরিয়ে দূরতম অঞ্চলে, গভীর জঙ্গলে, সরকারি বাড়িতে কংগ্রেসের নেতা এমনকি দিল্লি থেকে এসেছেন, তাদের সাথে বাছাই করা এরকম অফিসারদের নিয়ে গোপন বৈঠক করছে কি করে এই বিধানসভা নির্বাচনে জয় হাসিল করা যায়। কারণ তারা বুঝতে পারছিল পঞ্চায়েত, নগর, কোঅপারেটিভের ভোট বাতিল করেছে, বাকি যে ভোটগুলি করেছে এগুলো সাধারণভাবে মানুষের সমর্থন নিয়ে এরা জয় হাসিল করে নিয়ে জবরদস্তি করে বেআইনি পদ্ধতিতে প্রতারণা করে এগুলো দখল করেছে। কিন্তু বিধানসভায় এটা করা সহজ হবে না, মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লি, পশ্চিমবাংলা, মুম্বাই, এমনকি গুয়াহাটি, কলকাতা, বাংলা, হিন্দি জাতীয় যে পত্রিকা সাংবাদিক এসছে, ছদিন ঘুরছেন, মানুষদের সঙ্গে কথা বলছেন। কংগ্রেস টিউজেসের নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, সমাজী বংশের মানুষের সাথে কথা বলছেন এবং
তার থেকে তারা উপলব্ধি করতে পেরেছিলেন ভোট যদি নির্বিঘ্ন হয় কংগ্রেস যুব সমিতির পক্ষে সরকারে ফিরে আসা সম্ভব না। এর মধ্যে এই যে ষড়যন্ত্র করছে গোপনে গোপনে এই তথ্য তাদের হাতে সাধারণ মানুষই তুলে দিচ্ছিলেন। এগুলো দেখা গেল দিল্লি, কলকাতা, গৌহাটি, মুম্বাই, বিশেষ করে জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত হতে শুরু হল এবং বামফ্রন্টের নেতৃত্ব, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, বিপিন চক্রবর্তী, দশরথে তারা তথ্য সম্বলিত বক্তব্য ইলেকশন কমিশনের কাছে পাঠায়। সবটা মিলিয়ে যেদিন প্রকাশ্য প্রচার শেষ বেলা 11:30 ইলেকশন কমিশন ঘোষণা করল নির্বাচন স্থগিত। কেন? নির্বাচনের সুস্থ পরিবেশ নাই, আইন নাই, শৃঙ্খলা নাই, স্বাধীনভাবে নির্বিঘ্নে ত্রিপুরার মানুষ ভোট দিতে পারবেন তার কোন নিশ্চয়তা নাই। নির্বাচন কমিশন তাকে বদলদাবা করার চেষ্টা হচ্ছে, প্রশাসন তাকে বদলদাবা করে, সরকারে যারা আছে তাকে অন্যায়ভাবে ব্যবহার করে ভোট বৈতরণী পাওয়ার চেষ্টা করছে। এ কিসের ভোট? ইলেকশন কমিশন তার জানা ছিল আগের যে লোকসভা নির্বাচন এবং কিছু কিছু বিধানসভার নির্বাচন সুনির্দিষ্ট তথ্য দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল বামপন্থী ফ্রন্টের নেতৃত্ব। কিন্তু সেই সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পক্ষে সাহসী সিদ্ধান্ত নেওয়া সেই সময় সম্ভব না হলেও এই বিধানসভা নির্বাচনের পক্ষে দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে এই পদক্ষেপ নিলেন এবং নির্বাচন বন্ধ করে দিলেন। কবে নির্বাচন হবে ইলেকশন কমিশন বলে দিল, এটা আমরা ঠিক করব। সরকারের কথায় না, রাজ্য সরকারের কথায় না, বিরোধী রাজনৈতিক দলের কথায় না, ইলেকশন কমিশন সংবিধানের তার সংশাসনের অধিকার আছে, ক্ষমতা আছে, সে ঠিক করবে কখন ভোট হবে, কখন করা হবে, কখন ফল প্রকাশ হবে, কখন ভোট হবে না, কখন ভোট বন্ধ থাকবে। কাজে এখন প্রশ্ন করলেও আমরা জবাব দিতে পারতাম না। কেন্দ্রের সরকার, কংগ্রেস, পার্লামেন্ট অধিবেশন চলছে, বামফ্রন্ট ত্রিপুরায় স্লোগান তুলছে এই সরকারকে ক্ষমতায় রেখে ত্রিপুরায় ভোট করা যাবে না। এরা ভোট ডাকাত, রিগিং মাস্টার, প্রতারক। এরা শুধু টাকা লুট করে না, ভোটের অধিকার এবং ভোট লুট করে। এদের রেখে ভোট চলবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যখন এই সিদ্ধান্ত নেয় তখন কি করে তাদের রেখে ভোট হবে? তাদেরকে ক্ষমতা চাপতে হবে, বিধানসভা ভাঙতে হবে। কেন্দ্রীয় সরকার কংগ্রেসের নরসিংহ প্রধানমন্ত্রী তখন যুক্তরাজ্যের তিনি নেতা ছিলেন, একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তখন রাজীব গান্ধীরা বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি চেষ্টা করেছিলেন রাজ্য কংগ্রেসের চাপের মুখে এদেরকে রেখেই ভোট করতে। ইলেকশন কমিশন বলেছে কবে ভোট হবে আমরা ঠিক করব। এই সময়ের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। আমরা ত্রিপুরার বামফ্রন্টের পক্ষ থেকে দাবি উত্থাপন করলাম, সরকার ভাঙো, বিধানসভা ভাঙো, রাষ্ট্রপতি নির্বাচন জারি করো, তারপর ভোটের তারিখ ঠিক করো, রাষ্ট্রপতির শাসনের মধ্যে নির্বাচন হবে। নরসিংহ রাও এই পরিস্থিতিতেও এই সরকারটাকে, কংগ্রেসের টিউজেসের সরকারটাকে রেখে ভোট করতে চেয়েছিলেন। 3 দিন পার্লামেন্ট, লোকসভা এবং রাজ্যসভা
কোন অধিবেশন চলতে পারছিল না। কংগ্রেস ছাড়া সমস্ত বিরোধী রাজনৈতিক দল, আমি আজকে যোগ করছি, এটা ইতিহাস, এটা সত্য, এটা তথ্য, বিজেপি বাজপেয়ী লোকসভায় তাদের দলের নেতা তিনিও ত্রিপুরার মুখে যে স্লোগান বামপন্থীদের তরফ থেকে আমরা উত্থান করেছিলাম পার্লামেন্টের মধ্যে, সবাই মিলে কংগ্রেস ছাড়া এই দাবিতে যখন সোচ্চার হলেন, পরপর 3 দিন পার্লামেন্ট অধিবেশন চলছে না। এই পরিস্থিতিতে নরসিংহ রাও বাধ্য হয়েছে নির্বাচন করতে। বিধানসভা ভেঙে দিলেন, রাষ্ট্রপতি জারি করলেন শাসন, তারপর ইলেকশন কমিশন তারিখ ঘোষণা করলেন, পরবর্তী সময়ে ভোট হলো। এই কথাগুলো কেন বলছি? সরকারের টিকে থাকার জন্য ষড়যন্ত্র ছিল অন্তরীণ। এই সময়ের মধ্যে দশরথ দেবের নেতৃত্ব তৃতীয় বামফ্রন্ট সরকার সহ্য করতে পারছিল না। এই সরকারটাকে উৎখাত করার জন্য বামপন্থী ফ্রন্ট সরকার ত্রিপুরায় গড়ে ওঠার মূল ভিত্তি হচ্ছে উপজাতি বাঙালি উভয়াংশের গণতান্ত্রিক ঐক্য সংগ্রামী। এই জায়গাটায় এরা আঘাত করার চেষ্টা করেছে, বারবার দাঙ্গার পর দাঙ্গা। কেন্দ্র বিন্দুতে অবিভক্ত খোয়াই, তার পাশে হচ্ছে কমলপুর, তার অপর পাশে হচ্ছে অবিভক্ত সদর। এই জায়গাটা হচ্ছে বিরাট। এখানেই ত্রিপুরার বিধানসভার প্রায় 1/3 সংখ্যক আসন। কাজে এই জায়গাটা যদি লন্ডভন্ড করে দেওয়া যায় তাহলে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু ত্রিপুরার মানুষ এদেরকে মোকাবেলা করলেন। চতুর্থ বামফ্রন্ট সরকার যারা প্রতিষ্ঠিত করলেন 1998 সালে, এবং এটা এই প্রতিক্রিয়ার শক্তি তাদেরকে আরো উত্তেজিত করে তুলল, এবং এই সরকার যাতে কোনো মতেই কাজ করতে না পারে তার জন্য দাঙ্গা বাঁধাবার যে চলমান যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা অবহেলা, ট্রাইবেল এবং বাংলা একদিকে টাইগার ফক্স, আরেকদিকে আনন্দ মার্গের আনন্দ মার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন গেরোয়াল খাল্লা পরে চললেও তাদের চরিত্র তারা লুকাইতে রাখতে পারেনি। তাদের তৈরি করা আমরা বাঙালির এবং এদেরই হাতে গড়া ইউপিএলএফ, ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রন্ট, এই উভয় শক্তি দুদিক থেকে উপজাতি এবং বাঙালি উভয় অংশের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টায় তারা ঝাঁপিয়ে পড়ে। দশরথ দেবের সরকার 5 বছর অতিক্রম করেছে, কিন্তু চতুর্থ বামফ্রন্ট সরকার কি হলো দাদা? এই তারটা দাদা, এই তারটা চতুর্থ বামফ্রন্ট সরকার সব একটু বাড়াও যাতে
টিকে থাকতে না পারে, গভীর ঘৃণ্য ষড়যন্ত্রের ছক তৈরি করে একটার পর একটা এলাকায় বিরোধ বিসম্বাদ বাঁধাবার চেষ্টা করছিল। তপন চক্রবর্তী অবিভক্ত খোয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিভাগীয় কমিটির সদস্য, পার্টির বামফ্রন্ট সরকারের আবেদন ঐক্য সংহতে রক্ষা করো, প্রতিক্রিয়ার শক্তিকে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো। বামফ্রন্ট সরকার যাতে জনমুখী কর্মসূচি বাস্তবায়িত করার মধ্য দিয়ে জনজীবনের সমস্যার সুরাহার কর্মধারা অব্যাহত রেখে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই কাজে সহযোগিতা করো। এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে খোয়াই মহকুমায় যারা নেতৃত্বের ভূমিকা নিয়ে উপজাতি অনুপজাতি বংশের মানুষের মধ্যে সকাল দুপুর সন্ধ্যা রাত্রিতে সভা আলোচনা সমাবেশ ইত্যাদির মাধ্যমে এই বক্তব্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, দ্বারিকাপুরকে কেন্দ্র করে তপন চক্রবর্তী সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছিলেন। তাকে চিহ্নিত করেছিল ইউবিএলএফ, তাকে চিহ্নিত করেছিল। তাদের ধারণা ছিল একে যদি বসিয়ে দেওয়া যায়, তার কণ্ঠ যদি স্তব্ধ করে দেওয়া যায়, তাহলে কল্যাণপুর, দ্বারিকাপুর এবং নদীর ওই পার মহারানী সহ ট্রাইবেল নন ট্রাইবেল বিশ্ব জনবসতির এলাকা, এই এলাকাটাতে অশান্তি সৃষ্টির যে চেষ্টা করছে পারছে না, এটা করা সহজ হবে। তারা সুযোগের জন্য অপেক্ষা করছিল। সেই সুযোগ নদীর ওই পার থেকে মিটিং শেষে তখন যখন নৌকার মাধ্যমে নদীর পারাপার হয়ে দ্বারিকাপুরের নিজের বাড়িতে আসার জন্য পথ চলতে শুরু করেন, এই কাপুরুষেরা অন্ধকারে মুখ থেকে তাকে খুন করেছে। কিন্তু এ শুধু যে তপন চক্রবর্তীকে খুন করেছিল ঘটনা তা না, এদের হাতে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকার সময়ও, সেই সময় চতুর্থ বামফ্রন্ট সরকারের সময়ও শতাধিক উপজাতি অনুপজাতি বামপন্থী আন্দোলনের সমর্থক তারা খুন হয়েছে। এদেরকে খুন করে এরা যেটা ভেবেছিলেন সরকারটাকে মাটিতে শুইয়ে দেবেন, আপনি যে জানার জন্য বলছি, সেই সরকার 2018 সালের ফেব্রুয়ারি মাসে ভোটের পর ভোটের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত চালিয়েছে। উপজাতি অনুপজাতির বিষয়ে গণতান্ত্রিক আন্দোলনের যে শক্তি, সমস্ত কৃতিত্ব তাদের। এই সাথে সরকার এই সময় এক প্রকার জনমুখী উন্নয়নের বহুমুখী কর্মধারা বাস্তবায়নের মাধ্যমে তার গণভিত্তিটাকে শক্তিশালী করতে সক্ষম হয়েছিলেন। কাজে চক্রান্ত করে একজন দুজন সামনের সারির নেতাকে খুন করতে পারলেই ঝান্ডা মাটিতে লুটিয়ে পড়বে, আন্দোলন বন্ধ হয়ে যাবে, মানুষ পথ ছেড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে মুখ লুকোবেন, আর প্রতিক্রিয়ার শক্তি তাদের ষড়যন্ত্রের জাল আরো বিস্তার করে সাধারণ মানুষের স্বার্থ যেমন খুশি তেমন তারা হরণ করতে পারবেন। এটা যে করা যায় না। আমি 2000
তপনকে হত্যার পর থেকে 2018 ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকারের যে অস্তিত্ব, এই দৃষ্টান্ত উপস্থিত করে বুঝবার জন্য এই কথাগুলো আমি এখানে উল্লেখ করলাম। বিজেপি সরকার প্রলোভনের ফাঁদ পেলে টাকা ছড়িয়ে প্রচার মাধ্যমকে বদলদাবার করে, বিশেষ করে যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদেরকে মোহগ্রস্ত করে মূলত প্রধানমন্ত্রী সারা ত্রিপুরায় চারণের মতো ঘুরে বেরিয়ে একবার আমাদের সুযোগ দিন না, বামফ্রন্ট সরকার খারাপ কাজ করেছে, দুর্নীতি করেছে, কেন্দ্রের সরকার খরচ করতে পারে না, এরকম কোন অভিযোগ প্রধানমন্ত্রী, তার সহযোগী কেন্দ্রের মন্ত্রী, যারা 18 নির্বাচনে সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে প্রচার করেছেন, অংশগ্রহণ করেছেন, বক্তৃতা করেছেন, তাদের কিন্তু বলবার দুঃসাহস হয়। শুধু বলেছেন আমাদের একটা সুযোগ দিন, দেখুন না যে কাজগুলো বামফ্রন্ট সরকার করতে পারেনি, তাদের ক্ষমতায় পড়ে না, এটা কেন্দ্রের সরকার, কাজে কেন্দ্রে আমরা আছি, আমাদেরকে রাজ্য সরকার একবার সুযোগ দেয়, কেন্দ্রের যে একরকম সরকার সব সমস্যার সমাধান করে দেবে। বিভ্রান্ত হয়েছেন মানুষ। আমরা দেখেছি বিজেপি 51 আসন ভোট পেয়েছেন। এর আগে যে নির্বাচন বিজেপির ভোট ছিল শতকরা 2 কম। তাহলে 5 বছরের ব্যবধানে কি করে 2 থেকে 51 ভোট হয়? প্রশ্ন। আরেকটা হিসাব হচ্ছে কংগ্রেস 18 আগের যে নির্বাচন প্রায় 42 ভোট পেয়েছে। 18 যে নির্বাচন প্রকাশ্যে বিজেপিকে ভোট দাও এটা না বলেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট সরকার কোনো মতেই লড়াই তাকে কুপকাত করা যাচ্ছে না, সহ্য করতে পারছে না, তারাই অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত হতে সাহায্য করে। তাতে গিয়ে দেখা যায় কংগ্রেসের ভোট 42 থেকে কমে শতকরা 2 নিচে চলে আসে। এই ভোট একসাথে করে বিজেপি 51 ভোট দিয়ে সরকার তৈরি করে। বামফ্রন্ট তারাও 45 থেকে 46 ভোট পায়, কিন্তু তারও 6-7 ভোট বিভ্রান্ত হয়ে, মোহগ্রস্ত হয়ে, প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। অভিজ্ঞতা কি? নিশ্চিত আমি যাচ্ছি না। প্রতিশ্রুতি একটাও রক্ষা করে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, কাজ নাই, না গ্রামে না শহরে। এটা শুধু রেগা বা টুয়েট না, রাজ্য সরকারের 32 থেকে 36টা দপ্তর আছে, উন্নয়নমূলক কাজ, বাৎসরিক যে বাজেট কোটি কোটি টাকা এক একটা দপ্তরের জন্য, সেই টাকা রাখা হয় উন্নয়নের জন্য। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, পানীয় জল, এক একটা দপ্তরের হাতে দায়িত্ব করে ভাগ করা কোটি কোটি টাকা। এই টাকা খরচ করলে গ্রাম শহরের মানুষ এই কর্মসূচি রূপায়ণ করতে তারা কাজ পেতে পারেন, হাতে পয়সা যেতে পারে। এই কাজও নাই, অথচ টাকা নাকি খরচ হয়ে যাচ্ছে। মানুষ কিভাবে এই টাকা খরচ হচ্ছে তার হদিশ মিলাতে পারছে না। দুর্নীতির এবং বিজেপি সরকার সমর্থক হয়ে গেছে, একটা থেকে আরেকটাকে আলাদা করার কোন সুযোগ নাই। অপরদিকে ভোট, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, এডিসি, লোকসভা এবং সর্বশেষ হচ্ছে বিধানসভা, বিরাট অংশের মানুষ ভোট দিতে পারলেন না, জালিয়াতি করে এই প্রতিষ্ঠানগুলো দখল করেছে। সর্বশেষ বিধানসভা পরাজয়ের সম্মুখীন
তীব্রমথা টিউজেস এখন নাই। এটা কংগ্রেস রাজবাড়িতে বসে জন্ম দিয়েছিল উপজাতিদের বিভ্রান্ত করবার জন্য। সেই উপজাতি যুব সমিতি নিশ্চিহ্ন, সেখান থেকে পাখা গজিয়েছে তীব্রমথা। এটা বিজেপি এবং রাজবাড়ির লোকরা এক হয়ে উপজাতিদের বিভ্রান্ত করে বিজেপিকে সাহায্য করার জন্য এই নতুন দল তৈরি হয়েছে। এরা গত বিধানসভার নির্বাচনে বিশেষ করে বিজেপির বিরুদ্ধে বাহ্যিক কথা বলে উপজাতি ভোটারদেরকে প্রতারিত করে 13টা আসন জয়যুক্ত হয়ে বিজেপি সরকার টিকে থাকতে সাহায্য করেছে। না হলে পর এই সরকার ফিরে আসতে পারে না। তাহলে কি দাঁড়ালো? দুর্নীতি, কাজ নাই, রোজগার নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, কাজের সন্ধানে রাজ্যের বাইরে যাচ্ছে, রাজ্যে যেহেতু কাজ নাই সেখানে গিয়ে বেগুনে মারা যাচ্ছে, মৃতদেহ মা বাবা বাড়িতে ফিরে আনতে পারছে না। এটা একটা দিক। আরেকটা দিক, সাংবিধানিক গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার তারা হরণ করে লুট করে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে। এবং সবচেয়ে বিশেষ করে যেটা লক্ষ্য করা, বেকারি বাড়ছে, নিয়মিত চাকরি নয়, চুক্তিবদ্ধ 8 মাস 10 মাসের চাকরি, ঠিক বেতন পায় না, 10 মাস চাকরির পর ছাঁটাই, আবার 2 মাস অতিক্রম করে চুক্তিবদ্ধ চাকরিতে নিচ্ছে, নিয়মিত হচ্ছে না। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, চলতে যাবেন, চলতে দেওয়া যায়, মেনে নেবেন, চুপ করে হজম করবেন, এটা হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যুব বন্ধুরা এখানে পার্শ্ববর্তী 3টা 4টা মহকুমা থেকে সমবেত হয়ে যে সমাবেশের আয়োজন করেছে, তাদেরকে সামনে রেখে ত্রিপুরার দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে যুব শক্তির দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাই। ইতিহাসের অভিজ্ঞতা কি? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, শোষক শাসকদের বিরুদ্ধে লড়াই, সমাজতন্ত্র প্রতিষ্ঠা লড়াই, শোষণ মুক্তির লড়াই, নির্বিশেষে নারী পুরুষ বয়সের দিক থেকে তথ্য তালাশি করলে পরে দেখবেন এরা 50 থেকে 90% হচ্ছে যুব অংশে। হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, এটাই আছে। এবং এটা অত্যাচারী যারা রঙালে দুর্নীতিকে পথে করে গণতান্ত্রিক অধিবেশন করে দখলে রেখে যারা লুটের রাজত্ব চায়, মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিস্টদের আক্রমণ সংগঠিত করার মধ্য দিয়ে অনির্দিষ্টকাল ক্ষমতায় টিকে থাকবার দুঃস্বপ্ন দেখে ইতিহাসে তার প্রমাণ তারা দীর্ঘদিন এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাই ত্রিপুরার বিভিন্ন অংশে যুব বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাই, সব যুবক একসাথে ঘর ছেড়ে হুড়মুড় করে রাস্তায় বেরিয়ে আসবে এটা মনে করা ঠিক না। ভূমিকা নিতে হবে নেতৃত্বকে, ইউএফের নেতৃত্ব, ইউএফের নেতৃত্ব। আক্রান্ত হবেন, তপন চক্রবর্তী যেভাবে আক্রান্ত হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত ঝরবে,
মাথা ফাটবে, শহীদের মৃত্যু বরণ করতে হয়, কিন্তু ঝান্ডা ছাড়বেন না। আপনার হাত থেকে অপর লড়াকু বন্ধুর হাতে এই ঝান্ডা স্থানান্তর করবেন এবং শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই লড়াই অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান আপনাকে জানাতে হবে। এবং দেখা গেছে এই লড়াইয়ে অতীতে যারা ভূমিকা নিয়েছে তারাই ইতিহাস খ্যাত হয়েছে। যারা অন্যায় পথে ক্ষমতা দখল করে লুটের রাজত্ব চালিয়েছে, ইতিহাস তাদের প্রতি ঘৃণা ছড়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের অভিজ্ঞতা কি? খুব বেশি দূরে যাওয়ার তো দরকার নেই। স্বাধীনতার পর প্রথম ভারতবর্ষে একটা অঙ্গরাজ্যে কমিউনিস্টের নেতৃত্বে রাজ্য সরকার তৈরি হয়েছে। EMS নবদ্বীপবাদ ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিত যশা নেতৃত্ব প্রথম যখন রাজনীতি আঙ্গিনে আসেন, কংগ্রেস দলের পতাকা নিয়েই ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী সভানেত্রী কংগ্রেস দলের। দুটো দাবি সামনে আনলেন সারা দেশের সামনে। একটা, জমির ঊর্ধ্ব সিলিং আছে, একটা পরিবার কতটা জমি তার হাতে রাখতে পারবে, তার অতিরিক্ত যে জমি সিলিং এর বহির্ভূত সেই জমি উদ্ধার করো। যাদের জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, যার ধর্ম, বর্ণ, ধর্ম, দল নির্বিশেষে তাদেরকে ভূমি বন্টন করো, মাথা গুঁজবার স্থান যাতে করতে পারে ঘর তৈরি করে। আর কে শুধু ভোটের মধ্য দিয়ে মন্ত্রী হবে, এটা দিল্লি হোক, রাজ্য হোক, তারাই ক্ষমতা ভোগ করবেন। তারা ক্ষমতাকে নিচে নিয়ে যাও, গ্রাম স্তরে নিয়ে যাও। দেশের 70% এলাকা গ্রাম, সেখানে যে পঞ্চায়েত আইন তৈরি করে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে তৈরি করে, তাদের হাতে ক্ষমতা দাও, গ্রামকে নূতন করে গড়ে তুলব। জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী প্রবাদ করলেন। এই স্লোগান তো শুধু কেরালার স্লোগান না, এটা গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে নাড়া দেবে। তাই কেরালা থেকে এই কমিউনিস্টদের যদি সরানো না যায়, অসুবিধা হয়ে যাবে। জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী সভানেত্রী, বাপ মেয়ে মিলে কেরালাকে কমিউনিস্ট মুক্ত করবার জন্য ষড়যন্ত্র করে এই সরকারটাকে তারা ভাঙলেন। কিন্তু কেরালায় কি একটার পর একটা নির্বাচনে কখনো জিতছেন, কখনো হারছেন, কিন্তু কেরালার সরকারে বামপন্থীদের, কমিউনিস্টদের ঘুরে ফিরে আসার পথকে বন্ধ করতে পারছে না কংগ্রেস, না বিজেপি পারছে। অভিজ্ঞতা এখনো কেরালায় সরকার চলছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ব্রাক গণতান্ত্রিক ফ্রন্টের সরকার। পিনারাই বিজয়ন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য, তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সামনে ভোট 26-এ, ভোটে কি হবে কেরালার মানুষ ঠিক করবেন। পশ্চিমবাংলা সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, ইন্দিরা গান্ধীর পছন্দের লোক। কমিউনিস্টরা, বামপন্থীরা জ্যোতি বসুর নেতৃত্বে মাথা তুলে দাঁড়াচ্ছে, ক্ষমতা দখল করার দিকে অগ্রসর হচ্ছে। প্রতিহত করো, নির্বাচন প্রহসনে পরিণত করে বিধানসভা দখল করেছিল বামপন্থীরা। এই নির্বাচন বয়কট করে, বিধানসভা বয়কট করে, বাইরে থেকে আন্দোলন সংগঠিত করে। পরবর্তী সময়ে 77-এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার তৈরি হয়। এক নাগাড়ে
34 বছরের বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় তৈরি হয়, ওটা ভারতবর্ষের সামনে বিকল্প দিশা দেখিয়েছে। ত্রিপুরায় এখানে ষড়যন্ত্র করে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছে, ষড়যন্ত্র করে বামফ্রন্ট যাতে সরকারে আর না আসতে পারে তার চেষ্টা করেছে। ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধ ভাবে কংগ্রেস যুব সমিতি তার সঙ্গে যে ষড়যন্ত্রকারী বাঙালি ট্রাইবেল সশস্ত্র সন্ত্রাসবাদীরা তাদেরকে পরাস্ত করে বামফ্রন্ট সরকারকে পুনঃস্থাপিত করেছে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছে, সংবিধান সংশোধন করেছে, 5 বছরের জায়গায় 6 বছর যাতে দিল্লির ক্ষমতায় থাকতে পারেন তারও ব্যবস্থা করেছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তার মুখে যখন কালি লাগছিল এশিয়ার মুক্তিযুদ্ধের স্লোগান, এটাকে কালিমালিপ্ত করে ইন্দিরা গান্ধী স্বৈরাচারী এই স্লোগান যখন আন্তর্জাতিক পরিসরে উত্থারণ করলো, 6 বছরের মাথায় ভোট করলেন, নেতাদেরকে জেলখানায় রেখে ভোটের কয়েকদিন আগে মুক্তি দিয়ে ভেবেছিলেন পকেটে পার্লামেন্ট নির্বাচনে সাফল্য অর্জন করে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন। ইন্দিরা গান্ধীও হলেন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেস প্রথম পরাস্ত হলো, অকংগ্রেসী সরকার দিল্লিতে তৈরি হলো। আমি এই কথাগুলি বলছি কেন? আত্মবিশ্বাস হারাবেন না, মানুষের উপর বিশ্বাস হারাবেন না। পরিস্থিতি জটিল হতে পারে, ঘোলাটে হতে পারে, বিভ্রান্তি তৈরি করতে পারে। আমরা যারা বামপন্থায় বিশ্বাস করি, সত্যের উপর ভিত্তি করে, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে জনকল্যাণে কাজের প্রতি আন্তরিকতা নিয়ে ভূমিকা নেওয়ার চেষ্টা করি। এই জায়গায় দৃঢ়তা দিয়ে জনগণের সঙ্গে নিবিড় জীবন্ত সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে। মাধ্যম শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীন ভারতবর্ষের ইতিহাস গত 30-40 বছরের এই যে অভিজ্ঞতা ত্রিপুরা সহ, সেটা আপনাদের সামনে উপস্থিত করে বিশেষ করে যুব বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলতে চাইছি, এই লড়াইয়ে যুব শক্তিকেই ত্রিপুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সারা দেশের পরিস্থিতি খুব খারাপ, বিজেপি বুঝতে পারছে সামনের ভোটে জয় হাসিল করা কঠিন হবে, তাই ভোট বন্ধ করতে পারবে না, কিন্তু ভোটার তালিকা পছন্দ মতো তৈরি করবার জন্য মন পছন্দের লোকদের দিয়ে ইলেকশন কমিশন তৈরি করে বিহারকে পরীক্ষাগার হিসাবে সামনে রেখে তাদের ভোটার তালিকায় পরিবর্তন এনে সামনের নভেম্বর-ডিসেম্বরে বিহারের ভোট, সেই বিহারটাকে দখলে রাখবার দুঃস্বপ্ন দেখছে। বিহার যদি হাতছাড়া হয়, ভারতবর্ষের হিন্দি ভাষী যে বড় বড় রাজ্যগুলো তার মধ্যে বিহার অন্যতম। এটা হাতছাড়া হলে পর অন্যান্য হিন্দি ভাষী রাজ্যে বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে। তা যদি হয়, সরকার টিকে রাখা অথবা পরের ভোট জয় হাসিল করা কঠিন হবে। তাই এই নতুন এই যে ষড়যন্ত্র, এটাকে আমরা বলছি নয়া ফেসিবাদ। বাইরে গণতন্ত্রের মুখোশ, ভিতরে গণতন্ত্র সংঘাত। বাইরে ভোট, ভোটের বাক্স, ভেতরে আপনার ভোটের অধিকার নাই, নাম বাতিল। তাদের পছন্দের লোকরা, তাদের নাম থাকবে, তারা ভোট দেবে, তার উপর ভিত্তি করে সরকার তৈরি করার দুঃস্বপ্ন দেখছে। এই জায়গায় সারা ভারতবর্ষে লড়াই তেজি থেকে তেজি হচ্ছে। বিহারে সেখানে গত 15 দিন যাবত ইন্ডিয়া ব্লক তার নেতৃত্বে রাহুল গান্ধীর সামনে, আরজেডির নেতার সামনে বিহারের বিধানসভার বিরোধী দলের নেতা
বিহারের মধ্যে উথাল পাথাল চলছে। আগামীকাল 5 সেপ্টেম্বর পাটনাতে এই পদযাত্রা শেষ করে তারা সমাবেশে মিলিত হবে, নতুন কর্মসূচি ঘোষণা করবে। এটা যাতে হতে না পারে তার জন্য গতকাল রাহুল গান্ধীর একটা মিটিং এ অচানক ভদ্রলোক হঠাৎ করে মাইক ধরে কংগ্রেসি সেজে বক্তৃতা দেওয়ার নাম করে অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী এবং তার মাকে উল্লেখ করে কথা বলার চেষ্টা করেছে। নেতৃত্ব তারা অবাক হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে এটা নিন্দা করেছে। এখন এটাকে ভিত্তি করে পাটনায়, দিল্লিতে, পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে বিজেপি কংগ্রেসের পার্টি অফিসের উপর আক্রমণ সংঘটিত করার চেষ্টা করছে এবং বিশেষ করে বিহারে তাদের লক্ষ্য হচ্ছে কালকে যাতে পাটনায় বড় কোনো সমাবেশ হতে না পারে। আমাদের দৃঢ় বিশ্বাস পারবে না লোক আটকে রাখবে। ঘর থেকে যেভাবে মানুষ বেরিয়েছেন, বিশেষ করে মায়েরা বোনেরা, বিভিন্ন জাতীয় যে পত্র পত্রিকা বাংলা ইংরেজি এগুলো আমি পড়ছিলাম কালকেও, তাতে দেখা গেছে মহিলারা দারুণ ভাবে এই পরিস্থিতিতে ভোট চোর, ভোট ডাকাতি বন্ধ করো, নিজের ভোট নিজে দেব, প্রত্যেকের একটা ভোট, সে ভোট যাতে সে স্বাধীনভাবে দিতে পারে এটা নিশ্চিত করো, ভোটার তালিকা আমার নাম কাটা যাবে না, এই স্লোগানের সাড়া দিয়ে তারা বেরিয়ে এসছে। কাজেই এরকম পরিস্থিতিতে ভারতবর্ষের চেহারাটা অন্যদিকে কিন্তু যাচ্ছে। এরকম জায়গায় ত্রিপুরা চুপ করে বসে থাকতে পারে। সারা দেশে বিজেপি আরএসএস গণতন্ত্রকে সংগ্রহ করে, নির্বাচনকে প্রহসনে পরিণত করে, সংবিধানকে ধ্বংস করার যে ঘৃণ্য ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছেন। 1918 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে আরএসএস বিজেপির নেতৃত্বে ত্রিপুরায় গত 7.5 বছর যাবৎ এটাই তো চলছে। এর বাইরে আর তারা নতুন কি করবে? এই ত্রিপুরার অভিজ্ঞতা নিয়েই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই জিনিসটা তারা কার্যকরী করার চিন্তা করছে। এই জায়গায় ত্রিপুরার যুব বন্ধুদের উদ্দেশ্যে আহ্বান, শুধু 25 বছর পূর্তিতে তপন চক্রবর্তীর ছবিতে ফুলমালা দিয়ে শোক প্রস্তাব পাশ করে স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে লড়াই তেজি হবে এই ঘোষণা দিয়ে চলে গেলাম, ঘরে আমার আবদ্ধ হয়ে পড়লাম, তাহলে কিন্তু চলবে না। এটা প্রকৃত অর্থে তপন চক্রবর্তী বা তার সমসাময়িক শত শত যে শহীদ দুর্বৃত্তদের হাতে প্রান্তে যাচ্ছে, এটা তাদের প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো হবে না। তাহলে কি করতে হবে? আজকের এই সমাবেশ থেকে, কালকে থেকেই বৃহত্তর পরিসরে দিনে দিনে ব্যাপক আন্দোলন গড়ে তুলবার শপথ দিয়ে নূতনদেরকে ঘর থেকে বের করে লড়াইয়ের ময়দানে সামিল করার চেষ্টা করব। 2-3টা দাবি মূলত, একটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, ভোট প্রহসন হতে দেওয়া যাবে না, ভোটের অধিকার হরণ করতে দেওয়া যাবে না, ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দিতে আমরা দেব না, আমার ভোট আমি দেব, আমি যে ধর্মেরই লোক হই না। এটা হচ্ছে মূলত একটা স্লোগান, গণতন্ত্রের পক্ষে স্লোগান। দ্বিতীয় কি, সবচেয়ে বড় সমস্যা আজকে যারা সংকটাপন্ন যুব সমাজ, কাজ নাই, চাকরি নাই, রোজগার নাই, খাবার নাই, অনাহার মৃত্যু, এটাকে বন্ধ করবার জন্য লেখাপড়া যারা যুবক তাদের যোগ্যতা দক্ষতার ভিত্তিতে সরকারি কাজের ব্যবস্থা করতে হবে। অর্থ শিক্ষিত যারা অথবা দারিদ্রের কষাঘাতে অল্প 5-6 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন, কিন্তু ভিক্ষাবৃত্তি উচ্চবৃত্তি করে বেঁচে থাকতে চান না, রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে আয় উপার্জন করে সম্মান নিয়ে বেঁচে পড়তে থাকতে চান, এই সবার কাজের ব্যবস্থার জন্য
বৃহত্তর আন্দোলন সংগঠিত করে দলমত নির্বিশেষে এই সরকারটার উপর চাপ সৃষ্টি করতে হবে। এটা যেমন ত্রিপুরার বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, এই দুটো মূল দাবিকে সামনে রেখে আজকের এই উৎসবঞ্জন তপন চক্রবর্তীকে স্মরণে রেখে যে সমাবেশের আয়োজন আপনারা করেছেন, এখান থেকে এই শপথ নিয়ে আপনারা বেরিয়ে যাবেন, নতুন ধারায় ত্রিপুরার গণ আন্দোলনকে তেজি করে তুলবেন, যুব শক্তিকে সেখানে ঐতিহাসিক গুরুত্ব